কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমরা সদ্য দেখেছি যন্তর মন্তরে একটা বড় রকমের বিক্ষোভ আন্দোলন শেষ হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছিলেন এবং তার পাশাপাশি যে দাবিগুলো ছিল, যে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে যে অন্যান্য যে দাবিগুলো ছিল সেই প্রশ্ন ফাঁস কাণ্ডে সেই সমস্ত দাবিও সিজেপি ককরোচ জনতা পার্টির অন্যান্য দাবিও মেনে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। আবার যন্তর মন্তরের সামনে নয়াদিল্লির রাজপথ ফের আন্দোলন, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে আন্দোলনকে থামাতে এবার নামাতে হলো আধা সেনা এবং পুলিশ। ঠিক কি আন্দোলন বা কি দাবি বিক্ষোভকারীদের যে দাবি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুরকম সংরক্ষণ এই মুহূর্তে রয়েছে, একটি অর্থনৈতিক ভাবে আর একটি জাতের ভিত্তিতে। এই দুরকম সংরক্ষণের ক্ষেত্রে বিক্ষোভকারীদের দাবি যে সংরক্ষণ হওয়া উচিত অর্থনৈতিক ভিত্তিতে, কখনোই জাতের ভিত্তিতে হওয়া নয়। এবং সেই দাবিকে কেন্দ্র করেই তারা যন্তর মন্তরের সামনে বিক্ষোভ করেন, যার জন্য প্রায় 50 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, নামাতে হয়েছে আধা সেনা, যাতে বিক্ষোভ কোনো রকম ভাবেই এমন কোনো পর্যায়ে না পৌঁছয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। যেটা বলা হয়েছে যে ইউজিসির একটি নির্দেশিকা ছিল, যে নির্দেশিকাকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। সেখানে গোবলায় উচ্চবর্ণের মধ্যে ওই নির্দেশিকাকে কেন্দ্র করে প্রবল প্রতিক্রিয়া শুরু হয়, কারণ দু প্রকার যে সংরক্ষণ রয়েছে এই সংরক্ষণের ভিত্তিতেই মূল আপত্তি, এবং সেখানে এই উচ্চবর্ণের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই সংরক্ষণ বিরোধী একটি পেজও তৈরি হয়। সেখানে সেই পোর্টালে তারা যাবতীয় বক্তব্য রাখে। যন্তর মন্তরের বিক্ষোভের ডাক দিয়েছিল তারা। শুক্রবার থেকে বিক্ষোভকারীরা উপস্থিত হয়ে যায় সেখানে, এবং ব্যাপকভাবে ভিড় বেড়ে যাওয়ার ফলে শেষ পর্যন্ত আধা সেনা নামাতে হয় এবং সেখানে লাঠিও চার্জ করতে হয়। বিক্ষোভকারীদের মধ্যে স্লোগান ছিল গরিবো কো আরক্ষণ মিলে জাত কো নেহি, অর্থাৎ সংরক্ষণ শুধুমাত্র গরিবদের জন্য থাক, জাতের জন্য যেন না থাকে, সেটাই বলা হয় এই স্লোগানের মাধ্যমে। এই মুহূর্তে জাতটা কি? মোটামুটি ভাবে দুরকম সংরক্ষণ, আগেই বলেছি, একটা অর্থনৈতিক, একটা জাতের। তফসিলি জাতির জন্য 15%, তফসিলি উপজাতির জন্য 7.5%, ওবিসিদের জন্য 27% সংরক্ষণ চালু রয়েছে। যদিও এই বিভিন্ন রাজ্যে এই সংরক্ষণের হিসেবটা অন্যরকম, কিন্তু অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছেন তাদের জন্য 10% সংরক্ষণ চালু রয়েছে। এবার কোটা বিরোধী যে সমস্ত বিক্ষোভকারীরা, সেই বিক্ষোভকারীরা মূলত এই জাতের ভিত্তিতে যে সংরক্ষণ তারই ভিত্তিতে তারা তুমুল আন্দোলন করছেন। আমরা দেখেছিলাম পড়শি দেশ প্রতিবেশী বাংলাদেশেও, সেখানেও আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল। এই জাতের ভিত্তিতে যে বৈষম্য তৈরি হচ্ছে তারই ভিত্তিতে এবার আন্দোলন শুরু করেছে এই দেশের জেনজিও। একদিকে যেমন দেখতে পাওয়া গিয়েছিল যে প্রশ্ন ফাঁস বা প্রশ্নের বিভিন্ন সমস্যা সংক্রান্ত যে আন্দোলন শুরু হয়েছিল, এবার তার পাশাপাশি জাতের ভিত্তিতে যে সংরক্ষণ, সেই সংরক্ষণ নিয়ে উচ্চবর্ণ, যে উচ্চবর্ণের মধ্যে বিজেপির একটা বড় রকমের ভোট ব্যাংক রয়েছে বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। ফলে সেখান থেকে যদি সেই সংরক্ষণের বিরুদ্ধেই যদি তারা গর্জে ওঠেন, তাহলে কিন্তু সেটা বিজেপির ভোট ব্যাংকের ক্ষেত্রেও একটা উদ্বেগের বিষয়। সেই কারণেই এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে খুব হালকা ভাবে নিচ্ছে না কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি। একে 2027-এর গোড়ায় রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন, তার পাশাপাশি পাঞ্জাব রয়েছে, গুজরাট রয়েছে, এবং তারপর 2029-এর লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের নির্বাচন, যাকে বলা হয় দিল্লির মসনদের সিঁড়ি বা মই, সেক্ষেত্রে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে যদি গোবলায় সংরক্ষণ বিরোধী এই আন্দোলনে সামিল হয় উচ্চবর্ণ, যাদের মধ্যে বিজেপির ভোট ব্যাংক রয়েছে, তাহলে সেটা বিজেপিকে যে খুব স্বস্তিতে রাখবে না, সেটাই খুব স্বাভাবিক। সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে এই সংরক্ষণের যে দাবি, তা মূলত বামপন্থীদের দাবি দীর্ঘদিন ধরেই। সেক্ষেত্রে তারাও যে পিছিয়ে থাকা যে জাতের ভিত্তিতে সংরক্ষণ, তার বিরোধিতা করে আসছিল বামপন্থীরাও। এবার সেই দাবিতে যদি বিজেপির ভোট ব্যাংকের একটা বড় অংশ উচ্চবর্ণের মানুষও যদি সেখানে সামিল হয়, তাহলে বাম বা কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা মজুদ হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী দিনে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে কি করে, বা এই সংরক্ষণ বিরোধী এই যে আন্দোলন, সেই আন্দোলন আরো কত বড় রূপ নেয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, এবং তার জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি। রাত দিন 7 দিন।